সাম্প্রতিক সহিংসতা তদন্তে জাতিসংঘে আবেদন জানাবে সরকার। চক্রান্তকারীদের খুঁজে বের করার ঘোষণা প্রধানমন্ত্রী। জামায়াত শিবির নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি হচ্ছে আজ। সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বললেন কাদের। মার্চ ফর জাস্টিস ঘিরে হাইকোর্ট এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, বেশ কয়েকজন আটক। বিকেলে খুলছে ফেসবুক, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। ইন্টারনেটের স্বাভাবিক গতি নিশ্চিতে চলছে কাজ। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে অবসর প্রদান, পাবেন না অবসরজনিত কোনো সুযোগ সুবিধা, প্রজ্ঞাপন জারি। এবং ইরানের তেহরানে আবাসস্থলে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, ইসরায়েলকে দোষারোপ তেহরানে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনের নামে সহিংসতা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানানো হবে। নেওয়া হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে কারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। দেশের প্রাণীজ আমিষের 60% যোগান আসে মৎস্য সম্পদ থেকে। 2008-এ যেখানে মৎস্য উৎপাদন ছিল 25 লাখ মেট্রিক টন, সেখানে 15 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 50 লাখ মেট্রিক টনেরও বেশি। 2030 সালে লক্ষ্য 65 লাখ মেট্রিক টন। এমন প্রেক্ষাপটে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতা নিয়ে কথা বলেন তিনি। সমবেদনা জানান স্বজনহারা মানুষের প্রতি। বলেন, যে ঘটনা ঘটেছে তা ভাবনার বাইরে। এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। সহিংসতা ও হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানান সরকার প্রধান। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে, আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রশ্ন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে কে কি অর্জন করলো? যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সেবা খাত ধ্বংস করে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিচারের ভার দেশবাসীর উপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি হতে পারে আজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজই আদেশ জারি হওয়ার কথা রয়েছে। এদিকে নিষিদ্ধের পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো ছাড় নয়। দেশ টিভিকে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ৭১-এ তারা যেভাবে বর্বরতা চালিয়েছিল ঠিক একই কায়দায় কোটা আন্দোলনে ভর করে নৃশংসতা চালিয়েছে চক্রটি। শামীম আক্তারের রিপোর্টে বিস্তারিত।
দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাত 9:30টার কিছু পরে দেশ টিভি কার্যালয়ে পৌঁছান মন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। মন্ত্রী দেশ টিভি কার্যালয় ঘুরে দেখেন। দেশ সাম্প্রতিকে আইনমন্ত্রী বলেন, বুধবারেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে জামায়াত শিবির। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। নিষেধাজ্ঞার ঘোষণা পেতে এক্স মেয়র গাজীপুরের জাহাঙ্গীরের ক্ষতগুলি দেখানো হলো এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই নৃশংসতা কিন্তু জামাত শিবির, বিএনপি আর ছাত্রদলই করতে পারে। তার কারণ হচ্ছে 1971-এর নৃশংসতাটা এরকমই ছিল। তিনি বলেন, 71-এ যেভাবে জামায়াত ঘৃণ্য কর্মকাণ্ড জড়িত ছিল, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকারীদের উপর ভর করে একই ধরনের নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাস যুক্ত। এ সময় মন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশনের নিরপেক্ষ তদন্তের স্বার্থে কোটা আন্দোলন ও ঘটে যাওয়া নৃশংসতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করতেই উন্নয়ন প্রকল্পে হামলা চালিয়েছে জামায়াত শিবির চক্র। শামিমা আক্তার, দেশ টিভি। অভিমান ভুলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামায়াতের এবারের সহিংসতা অতীতের সবকিছুকে ছাড়িয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, 2013-14 সালের মতো আবারও আগুন সন্ত্রাস সংঘটিত হচ্ছে। হুঁশিয়ারি করেন, এ ঘটনায় ছাড় পাবে না কেউ। বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। ভেদাভেদ ভুলে সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে, একসাথে লড়তে হবে, একসাথে। মান অভিমান সব ভুলে যেতে হবে। বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞের সময় সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গণতন্ত্র বিরোধী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে জমায়েতের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। হাইকোর্টের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। এরপর শিশু একাডেমির সামনে রাস্তায় অবস্থান নেন শিক্ষক সহ শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে শিক্ষক, অভিভাবক সহ সাধারণ শিক্ষার্থীদের পদযাত্রা। দুপুর 12টা নাগাদ 2 শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী হাইকোর্ট এলাকায় গেলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সেখানে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। শুরু হয় ধস্তাধস্তি। আটক করা হয় কয়েকজন শিক্ষার্থীকে। এ সময় আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। আটক শিক্ষার্থীদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় বাধা দেন হাইকোর্টের আইনজীবীরা। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কয়েকশো শিক্ষার্থী হাইকোর্টের দিকে এগোলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে শিশু একাডেমির সামনে রাস্তায় অবস্থান নেন শিক্ষক সহ শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। হাইকোর্ট এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, সার্বিক চিত্র জানাবেন।
জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে আসলে সেখানে কয়েক দফা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তি হয়েছে। এরপরে কিন্তু আসলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এরপরে কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে আসলে বাধা দেওয়া এবং সেখানে তারা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, সেটি হচ্ছে শিশু ভবনের সামনে। এরপরে এখন ঠিক 2টার কিছুক্ষণ আগে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু হাইকোর্টের মূল যে প্রাঙ্গণ, যে মাজার গেট, সেই গেটের মধ্যে চলে আসেন এবং তারা কিন্তু সেখানে স্লোগান দিতে থাকেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ, বিজিবির পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সদস্য থাকার পরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, আমরা এটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বিজিবি এবং পুলিশ একদিকে, অন্যদিকে শিক্ষার্থীরা তারা পুলিশ এবং বিজিবি লক্ষ্য করে আসলে নানা ধরনের ব্যঙ্গাত্মক স্লোগান দিচ্ছেন এবং সরকারের পদত্যাগ সহ নানা ধরনের দাবি তারা তুলছেন। এবং বিশেষ করে গত কয়েকদিনে শিক্ষার্থীদের যে নিহতের ঘটনা হয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছেন বিচার। এবং আমরা এখানে বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে তারা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি এবং বিচার বিভাগের প্রতি কোনো ধরনের আস্থা নেই এবং তারা সেটাই কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছিলেন। আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমপক্ষে 8 থেকে 8 জনের মতো শিক্ষার্থীকে আসলে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পূর্ব মুহূর্তে কিছু শিক্ষার্থী বাধা দিয়ে সেখান থেকে তারা পুলিশের ভ্যান থেকে নামিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে এখানে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 11টার পরে পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট ধরনের কঠোর তৎপরতা দেখা গিয়েছে এবং তারা এতটুকু নমনীয়তা দেখায়নি। কিন্তু 2টার পর থেকে আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বারবার ছুটে আসছিলেন, ফলে সেখানে কিন্তু আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখন পর্যন্ত গ্রেপ্তারের যে কার্যক্রম সেটি কিন্তু নেয়নি। এবং আমরা দেখেছি যে কয়েকজন ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ঠিক 12টার পরে 12:30টার দিকে কিন্তু হাইকোর্ট প্রান্তে যে গেটটি রয়েছে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা তারা বাইরে বের হতে চায়, তখন কিন্তু সেখানে শিক্ষার্থীদেরকে তাদের যে সংহতি জানাতে চায় সেখানে কিন্তু আইনজীবীদেরকে বাধা দেওয়া হয় এবং মূল ফটক যেটি সেটি কিন্তু বন্ধ করা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হাইকোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম বিকেলের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি দেশের সংবিধান ও কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তাই আজ থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব খুলে দেওয়া হচ্ছে। এর আগে সকাল 9টা থেকে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে কনফারেন্স করেন আইসিটি প্রতিমন্ত্রী। আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরির বয়স 25 বছর পূর্ণ হয় স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। সেই প্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী চলতি বছরের 29 আগস্ট থেকে তাকে অবসর দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল কোরবানির ঈদে 15 লাখ টাকায় ছেলের ছাগল কেনা ঘটনায় আলোচনায় আসেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল কেনার ভিডিওটি ভাইরাল হলে মতিউরের দুর্নীতির বিষয়টি সামনে আসে, ওঠে সমালোচনার ঝড়।
আলোচনা শুরু হয় মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে। অভিযোগের ভিত্তিতে গেল 23 জুন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে 3 সদস্যের টিম গঠন করে দুদক। এরপর 2 জুলাই মতিউর ও তার 2 স্ত্রী ও 2 সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দেয় দুদক। এর আগে 30 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন বিভাগে চিঠি দিয়েছিল তারা। অবশেষে মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই অবসরে পাঠায় সরকার। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের উপর গুলিছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি আজ হচ্ছে না। সকালে রিট আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় শুনানি স্থগিত করা হয়। এর আগে ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলিছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার। এদিকে কোটা আন্দোলনের সময় সহিংসতায় 4 শিশু নিহতের বিচার বিভাগীয় তদন্ত সহ প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়। দুই ঘন্টা সময় বাড়িয়ে 13 ঘন্টা কারফিউ শিথিল করায় আগের রূপে ফিরেছে অফিস আদালতের সময়। এতে রাজধানীতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। এদিন সকাল থেকে সড়কে স্বাভাবিক ছিল যান চলাচল। যাত্রীদের ভিড় বাড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। বেশিরভাগ সড়কে দেখা দেয় যানজটও। আরো জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। 2 ঘন্টা সময় বাড়িয়ে বুধবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল করায় স্বস্তি ফিরেছে জনজীবনে। সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে অফিসগামী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে তা আরও বাড়তে থাকে। দেখা যায় যানজটও। তবে জীবিকা তাগিদে বাইরে বের হলেও শঙ্কা পুরোপুরি কাটেনি কর্মজীবী মানুষের। আমরা তো আসলে আতঙ্কে ছিলাম, বের হইতে পারতাম না, অফিসের মতো করতে পারতাম। তো আজকে মোটামুটি রিল্যাক্সে বের হইতে পারতেছি, অফিস করতে পারতেছি। কর্মচারী বা কর্মকর্তাদের যাতায়াতের একটা সমস্যা থেকে থাকে, যেমন এখন মেট্রো রেল বন্ধ, ফলে যারা ওই মেট্রো রেলের রুটে যারা আসছেন তাদের তো একটা হ্যাসেল পোহাতে হচ্ছে। সব মানুষে এখনো আতঙ্কের মধ্যে আছে। বুধবার সকাল থেকে পুরোদমে শুরু হয় সরকারি বেসরকারি অফিস। এদিন স্বাভাবিক সময়ের মতো সকাল 9টা থেকে অফিস চলে বিকেল 5টা পর্যন্ত। এতে অনেকটা স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝে। মানুষের কিছুটা স্বস্তি ফিরছে, আসা যাওয়া ভালোই হচ্ছে, রাস্তাঘাট ভালোই আছে, কোনো রকম সমস্যা নেই। আমি তো ইজি আসলাম, টাকা তুলতেছি, এখন আবার চলে যাবো। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় যানজট নিরসনে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকেও। গাড়ির চাপ তো আছে, কারণ সমস্ত অফিস আদালত সবই তো খুলে গেছে। ভালো চাপ। জনজীবন স্বাভাবিক রাখতে কারফিউ পুরোপুরি তুলে নেওয়ার দাবি সাধারণের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক হচ্ছে সারা দেশের জনজীবন। আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে শুরু হয়েছে অফিস, তাই রাস্তায় ভিড় বেড়েছে কর্মমুখী মানুষের। তবে দূরপাল্লার বাসে যাত্রী কম থাকায় ক্ষতির মুখে পরিবহন খাত। সেই সঙ্গে নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। দেশে 12তম দিনে গড়িয়েছে কারফিউ। ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। আজ থেকে অফিস আদালত স্বাভাবিক কর্মসূচিতে ফেরায় সড়কে বেড়েছে যানবাহন চলাচল। বরিশালে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই মানুষ সারছেন নিজেদের কাজ। তবে সড়কে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচলের সঙ্গে বেড়েছে 3 হুইলার জাতীয় অটো মাহিন্দ্রা, বেড়েছে পণ্য পরিবহনও। মানুষের আনাগোনা কম, এই পরিস্থিতি চলতেছে, মানুষের কাজকর্ম কম। রংপুর অঞ্চলে সড়ক মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বেড়েছে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা। তবে ঢাকাগামী বা ঢাকা ফেরত যাত্রীদের সংখ্যা অনেকটাই কম। সড়ক মহাসড়কে রয়েছে সেনাবাহিনীর টহল। রাস্তাঘাটে কোনো লোকজন নাই, মানুষ এখন আতঙ্কে আছে।
আতঙ্কের কারণে লোকজন বাড়াচ্ছে না। গাড়ি তো তুলনামূলক যা দেখতেছে স্বাভাবিকই আছে, বুঝছেন না, কিন্তু লোক সংখ্যা খুবই কম। প্রশাসনের লোক আছে প্রচুর রাস্তাতে কোনো সমস্যা নাই। বুধবার নারায়ণগঞ্জে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করায় ব্যাংক, বিমা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে অফিসে যোগদান করেছে কর্মকর্তারা। তবে এখনো চালু হয়নি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। ঢাকা সিলেট মহাসড়কেও বেড়েছে যাত্রীবাহী বাসের সংখ্যা। নরসিংদীর গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতেও বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তবে পরিবহন শ্রমিকরা বলছেন চলমান পরিস্থিতিতে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী, এতে লোকসানের মুখে তারা। স্বাভাবিক পরিবেশ তো ভালো না, আমরা খুব দুর্ভিক্ষে আছি, গাড়িতে যাত্রী নাই, তেল লইতে পারি না, নিজেরা চলতে পারি না। জায়গাটা কোনো পাবলিক তো নাই, যাত্রী নাই, পুলিশ আছে, আমাদের নিরাপত্তা দিতেছে, পুলিশ কাজ করছে, সেনাবাহিনী রুটে আছে। চুয়াডাঙ্গায় কারফিউ শিথিলের সাথে সাথে মানুষের মাঝে কর্মব্যস্ততা ফিরলেও বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা। নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা তাদের। আমাদের কাজকাম কম, আমরা কাজ করি, আমাদের কাজকাম নেই, দেশ শান্তি থাক, এটাই মাস থাক। তো বাধাঘাটের লোকজন নেই, আমাদের তো চলছে না, আমাদের আমরা দিন খাওয়া মানুষ, আমাদের চলছে না, আমাদের ভাড়া ভিতরে একেবারে হচ্ছে না। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আশা সাধারণের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2024-25 অর্থ বছরের জন্য 6,760 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনে বাজেট ঘোষণা করেন মেয়র শেখ ফজলিনুর তাপস। এ সময় মেয়র জানান, গেল অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 400 কোটি টাকার বেশি, যা 4 বছরের তুলনায় প্রায় 182 কোটি টাকা বেশি। এছাড়া ঢাকাকে বেকারমুক্ত করতে কর্মসূচি হাতে নেওয়ারও ঘোষণা দেন মেয়র। তাপস বলেন, যে পরিবার নিয়মিত কর দিবে তারাই এ কর্মসূচির আওতায় থাকবে। 2022-23 অর্থ বছরে আমরা আয় করেছি 347.23 কোটি টাকা এবং আবারও আমরা নতুন ইতিহাস রচনা করেছি। এ বছর আমরা আয় করেছি 400.37 লক্ষ টাকা। এই অর্থ বছরে আমরা আয় করেছি, আমরা 400 ঘরে পদার্পণ করলাম, 400তে আমরা পা দিলাম। তার মানে এই 4 বছরেই 182 কোটি টাকার দ্বিগুণের বেশি আমরা শুধুমাত্র এই কর হোল্ডিং ট্যাক্স থেকে আদায় করতে পেরেছি। রাখে আল্লাহ মারেকে, এ যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার গল্প, যা সিনেমার গল্পকেও হার মানায়। বলছি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপর ভয়াবহ হামলার কথা। গুরুতর আহত সাবেক মেয়র চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরে। এদিকে ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মা জায়েদা খাতুন। মাসারুল ইসলামের রিপোর্ট। 18 জুলাই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজ কর্মীদের নিয়ে ঢাকায় আসছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিলটি উত্তরায় পৌঁছালে দুর্বৃত্তরা নৃশংসভাবে হামলা চালায় তার উপর। প্রাণ রক্ষায় নিজ বাসায় আশ্রয় নিলেও সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন তিনি। পরে পুলিশের পাহারায় নেওয়া হয় হাসপাতালে। দুর্বৃত্তরা উত্তরার হাসপাতালগুলোতে খুঁজতে থাকে গুরুতর আহত সাবেক মেয়র জাহাঙ্গীরকে। সেখানে না পেয়ে পরদিন সকালে তার উত্তরার বাড়ি ঘিরে রাখেন তারা। সেদিনের হামলার বর্ণনা দেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গাজীপুর সিটির প্যানেল মেয়র। তার দাবি, জাহাঙ্গীরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ব্যক্তিরাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সেখানে সেই মিছিলে আক্রমণ করা হয়। চতুর্দিক থেকে পর্যাপ্ত পরিমাণে ইট পাটকেল নিক্ষেপ করে মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং অসংখ্য ইটের আঘাতে মেয়র জাহাঙ্গীর আলম মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে রক্ষা করার জন্য তার নেতাকর্মীরা এগিয়ে আসার চেষ্টা করে, তারাও অনেকে আহত হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম ভাইকে উত্তরার একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেই বাড়িটা চতুর্দিক থেকে শত শত সন্ত্রাসী বাহিনী তারা ঘিরে ফেলে। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছেলের জন্য দোয়া চেয়েছেন মেয়র জায়েদা খাতুন। আমার ছেলে আপনারা সবাই জানেন সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। সেদিনের হামলায় জাহাঙ্গীর আলম বেঁচে গেলেও নিহত হন তার দেহরক্ষী রানা মোল্লা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। দুপুর পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে।
সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।